প্রাপ্তির মধ্য দিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন COP26। কয়লার ব্যবহার কমানো ও বিপন্ন দেশগুলোকে সহায়তায় ঐকমত্য। চলতি সপ্তাহে বাইডেন শি জিনপিং বৈঠক। তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিকে ভুল বার্তা না দিতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া হুঁশিয়ারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। প্রত্যাশা পূরণ না হলেও শেষ মুহূর্তে কয়লাসহ জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব জলবায়ু সম্মেলন COP26। এবারে সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একসঙ্গে কাজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় রাজি হয়েছে 197টি দেশ। যদিও এই চুক্তিকে প্রয়োজনের তুলনায় কিছুই নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব, আর গ্লাসগো সম্মেলনকে ব্যর্থ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রতিনিধি ও জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক সালিমুল হক। টানা 2 সপ্তাহের আলোচনার পর অতিরিক্ত দিনে এসে শেষ হলো গ্লাসগো জলবায়ু সম্মেলন COP26। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন প্রেসিডেন্ট অলোক শর্মা। History has been made here in Glasgow. And what we now need to ensure that the next chapter charts the success of the commitments that we have solemnly made together in the Glasgow Climate Pact. Thank you. এবারের সম্মেলন যে প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল শেষ পর্যন্ত তার সবকিছু পূরণ হয়নি। তবে কয়লা সহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতিতে সম্মত হয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখতে কার্বন গ্যাসের নির্গমন যতটা কমানো দরকার সেখানে একমতে যেতে পারেনি বিশ্ব নেতারা। The consensus remained elusive. সম্মেলনে খসড়া চুক্তি নিয়ে সবচেয়ে বড় বাধা ছিল ভারত। আপত্তি জানিয়েছিল চীন, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও ইরান। যদিও শেষ মুহূর্তে এসে কয়লার ব্যবহার কমিয়ে আনতে সম্মত হয় দেশগুলো। এরই মধ্যে এই সম্মেলনকে ব্যর্থ বলে তকমা দিয়েছেন COP26-এ অংশ নেয়া বাংলাদেশের জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক সালিমুল হক। As far as I am concerned, it is a failure. Absolute failure. There may be other good things in it. I don't care. আর এবারের সম্মেলনে যে চুক্তি হয়েছে তা প্রয়োজনের তুলনায় কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। এমনকি বিশ্বকে জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাঁচাতে এখনই জরুরি পদক্ষেপ নিতে বলেছেন তিনি। এর আগে 2015 সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি 1.5 ডিগ্রিতে আটকাতে চুক্তিবদ্ধ হয়েছিল বিশ্বের দেশগুলো। যদিও শেষ পর্যন্ত নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপই নেয়নি তারা। গত 31শে অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুরু হয় এবারের জলবায়ু সম্মেলন, যেখানে অংশ নেন জাতিসংঘের সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা। রায়হানুল রানা, সময় সংবাদ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এক ভার্চুয়ালি বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিকে ভুল বার্তা না দিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বেইজিং। দুনেতার বৈঠকের আগে এমন হুঁশিয়ারি দিল বেইজিং। অবশেষে আলোচনায় বসতে যাচ্ছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ভার্চুয়াল বৈঠকের সময় ঘোষণা করেছে হোয়াইট হাউস। বৈঠকে দুই দেশের মধ্যকার বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা দায়িত্বশীলতার সঙ্গে কিভাবে সামলানো যায় তা নিয়েই আলোচনা করবেন দুদেশের রাষ্ট্রপ্রধান। এছাড়াও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি চীনকে সঙ্গে নিয়ে কাজ করার বিষয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, বৈঠকে চীনকে ঘিরে মার্কিন প্রশাসনের উদ্বেগের বিষয়টিও গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী বছর চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে সে সময় শি জিনপিং নিজের তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার বিষয়টি পাকাপোক্ত করবেন। এসব কিছু মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলতে চাইছে চীন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে নানা ইস্যু নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিকে ভুল বার্তা না দিতে মার্কিন প্রশাসনকে সতর্ক করেছে বেইজিং। চীনের এ হুঁশিয়ারি বার্তা আসন্ন বৈঠকে নেতিবাচক প্রভাব ফেলে কিনা তাই এখন দেখার বিষয়। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। দেশের কল্যাণ ও বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসার প্রত্যয় জানিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। প্যারিসে সরকার প্রধানকে নাগরিক সংবর্ধনা দিতে পেরে দারুণ খুশি তারা। বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফরের অংশ হিসেবে শেষ দিনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া
গণসংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের নেয়া নানা উন্নয়নের কথা প্রবাসী বাংলাদেশিদের সামনে তুলে ধরেন। একই সাথে একটি গোষ্ঠী দেশের উন্নয়নকে যে বাধাগ্রস্ত করছে সেটিও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের প্রবাসীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। আমরা প্রবাসীরা এই আহ্বান সকল প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। বাংলাদেশে নারীর যে শিক্ষার সেই অগ্রগতি এত পরিমাণে বেড়ে গেছে যেটা অকল্পনীয়, যেটা আমাদের প্রধানমন্ত্রীর দ্বারাই সম্ভব হয়েছেন। তারা বলেছেন ফ্রান্সে এবারের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিরল সম্মানের অধিকারী হয়েছেন তাতে বাঙালি জাতীয় সম্মানিত বোধ করবে। বাংলাদেশ আর আগের অবস্থানে নাই। বাংলাদেশ এখন পৃথিবীর দৃষ্টি আকর্ষণকারী একটি দেশ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি শক্ত হাতে আমাদের ইকোনমিকের চাকাটা সচল রেখেছেন। দেশের কল্যাণের পাশাপাশি প্রবাসীদের দেশে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের এই বিনিয়োগ দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুরমান বাবু, সময় সংবাদ। দেশের তথ্য প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তনে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অ্যাসোসিয়েট লিডারশিপ অ্যাওয়ার্ড দেয় উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয় ঘোষণা দিয়েছেন চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত লাল সবুজের বাংলা জানিয়ে ব্যাপক উচ্ছ্বসিত প্রবাসীরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। এই দেশের উন্নয়ন এখন বিশ্ব স্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই তা সম্ভব হয়েছে। আর পেছনের কারিগর তারই সুযোগ্য ছেলে সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি এশিয়া ওশেনিয়া অঞ্চলের 24টি দেশের সংস্থা এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন সজীব ওয়াজেদ জয়কে লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। এর পরপরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানান, চতুর্থ শিল্প বিপ্লবের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখানে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা বাংলার আছে। আর তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, আইওটি, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, রোবোটিক্স, মাইক্রোপ্রসেসর ডিজাইনের মতো ক্ষেত্রগুলোতে জোর দিচ্ছে সরকার। যুক্তরাষ্ট্র থেকে তথ্য প্রযুক্তির খুঁটিনাটি বেশ ভালো করেই আয়ত্ত করেছেন জয়। তিনি জানেন কি করে প্রতিযোগিতার বাজারে নতুন করে জায়গা করে নিতে হয়। তাই তো তার এই চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার বিষয়টিকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বিশ্লেষকরা। এই অ্যাওয়ার্ডটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে যাবে এই আশা প্রকাশ করছি। এরকম একটি ডিপ্লোম্যাটিক লিডারশিপের মাধ্যমে বাংলাদেশের আইসিটি সেক্টর আরো অনেক এগিয়ে যাবে এবং এই চতুর্থ শিল্প বিপ্লবের যে অপরচুনিটির জায়গা সেটা থেকে আমাদের বাংলাদেশ $5 বিলিয়ন ডিজিটাল বাংলাদেশের যে ভিশন, এক্সপোর্টিং ভিশন, সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। ডিজিটাল প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনের পথ ধরে আসছে চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে বহু প্রযুক্তির এক ফিউশনে ভৌত জগৎ, ডিজিটাল জগৎ আর জীবজগৎ পরস্পরের মধ্যে লীন হয়ে যাচ্ছে। দেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য বাংলাদেশ সরকার বিশ্বমানের 39টি হাইটেক পার্ক নির্মাণ করেছে, যেখানে প্রবাসীদের জন্য রয়েছে বিনিয়োগের অপার সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা বলছেন, আইটি খাত একসময় পোশাক রপ্তানির খাতকে ছাড়িয়ে যাবে। 2025 সালের মধ্যে $5 বিলিয়ন আইটি পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বাংলাদেশ। তথ্য প্রযুক্তি শিক্ষার মাধ্যমে দেশের বিশাল মানব সম্পদকে জনশক্তিতে রূপান্তরিত করে প্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশ হবে বিশ্বের বিস্ময়, এমন প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার তদন্তে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যাননকে অভিযুক্ত করা হয়েছে। শুক্রবার তার বিরুদ্ধে কংগ্রেস কমিটির কাছে তথ্য সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগে আনে মার্কিন বিচার বিভাগ। এর আগে চলতি বছর 6 জানুয়ারি ক্যাপিটল হিলের সহিংসতা তদন্ত কমিটি 67 বছর বয়সী স্টিভের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ দায়েরের পক্ষে ভোট দেয়। হোয়াইট হাউস ও ক্যাপিটল হিলে হামলাকারী ট্রাম্প সমর্থকদের মধ্যে স্টিভের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারীরা। এটি প্রমাণিত হলে তার 1 বছরের জেল ও বিপুল অর্থদণ্ড হতে পারে।
দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বে প্রথমবার শ্বাস প্রশ্বাসে নেয়ার করোনা ভ্যাকসিন প্রদর্শন করল চীন। দেশটির দক্ষিণাঞ্চলের হাইনান প্রদেশে আয়োজিত ৫ম আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনীতে এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা বলছেন এটি করোনার অন্য ভ্যাকসিনের মতোই দেহে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করবে। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে চলছে গবেষণা। ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করার ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে আগেই। সম্প্রতি বাজারে এসেছে করোনার ট্যাবলেটও। এবার চীনের একদল গবেষক, চীনা বায়োটেক কোম্পানি ক্যানসিনো বায়োলজিক্স যৌথ উদ্যোগে তৈরি হয়েছে শ্বাস-প্রশ্বাস। ক্যানসিনো বায়োলজিক্স জানিয়েছে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। সবশেষ দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে আশানুরূপ ফল পাওয়া গেছে। এটি করোনার অন্যান্য ভ্যাকসিনের মতোই দেহে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করবে। এর ডোজ সম্পর্কে এখনও নিশ্চিত করা হয়নি, তবে বুস্টার ডোজ হিসেবে এটিকে ব্যবহার করা যাবে। আর ইনহেলারের মতো গ্রহণের সুবিধা থাকায় যে কোনো বয়সীরা এটিকে সহজেই গ্রহণ করতে পারবেন। বর্তমানে সিনোফার্ম আর সিনোভ্যাক নামে করোনার দুটি চীনা ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। আর শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণের নতুন আবিষ্কৃত ভ্যাকসিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। জার্মানিতে আবারও ভয়ঙ্কর হয়ে ওঠা করোনার নাজুক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশকে সহায়তায় এগিয়ে এসেছে দেশটির সরকার। বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে বিনামূল্যে ৮ লাখ টিকা দেওয়ার পাশাপাশি আরও ৩ কোটি ইউরোর স্বাস্থ্য সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। গত এক সপ্তাহ ধরে করোনা যেন বিধ্বংসী রূপ ধারণ করেছে জার্মানিতে। কয়েকদিনের মধ্যেই সংক্রমিত হয়েছেন কয়েক লাখ মানুষ। এই অবস্থায় কোভিডে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে অঙ্গরাজ্যগুলির হাসপাতালগুলো। এমন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের সাথে বন্ধুত্বের অনন্য নিদর্শন দেখালো অকৃত্রিম বন্ধু জার্মানি। এবার বিনামূল্যে ৮ লাখ টিকা দেওয়ার পাশাপাশি ৩ কোটি ইউরোর কোভিড স্বাস্থ্য সরঞ্জাম দেবে দীর্ঘদিনের এই আর্থসামাজিক ও বাণিজ্য বন্ধু। কিছুদিনের মধ্যেই জার্মানির এই উপহার বাংলাদেশে পৌঁছাবে, এমনটাই আশা দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের। ৮ লক্ষ টিকা অ্যাস্ট্রাজেনেকা, এটা কোভ্যাক্স ছাড়াই তারা দিয়েছে। কোভ্যাক্সের মাধ্যমে আমরা যেটা পাবো সেটা ছাড়া, কারণ আমাদেরকে এটাও বলেছে যে কোভ্যাক্সে জার্মানি কিন্তু দ্বিতীয় বৃহত্তম ডোনার। তারা সেভারেল বিলিয়নস অফ ইউরো তারা সেখানে জমা দিয়েছে, দান করেছে। দুদেশের চলমান সম্পর্ক আরও জোরদার করতেই জার্মানির এই উদ্যোগ জানালেন এই অভিজ্ঞ রাষ্ট্রদূত। সম্মান প্রদর্শন করে এই বিষয়টি করেছে। এদিকে জার্মানিতে করোনা পরিস্থিতিতে নাগরিকদের আবারও বিনামূল্যে কোভিড টেস্টের সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিবেশী দেশ অস্ট্রিয়া, চেক রিপাবলিক ও হাঙ্গেরিকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করেছে দেশটি। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। রাজধানী ঢাকাকে নতুন রূপ দিতে সিটি বন্ড চালুর উদ্যোগ নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এই বন্ডে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। দুবাইতে এক অনুষ্ঠানে প্রবাসীদের কাছে মডেল ঢাকার নতুন পরিকল্পনা তুলে ধরেন তিনি। দুবাই থেকে আরও জানাচ্ছেন শিবলি আল সাদিক। অপরিকল্পিত নগরী ঢাকা যেভাবে পেরেছে তুলেছে ভবন, দখল হয়েছে খাল, নেই ফুটপাত, সাইকেল লেন, এমন অনেক সমস্যায় ভুগছে নগরবাসী। এবার ঢাকাকে পরিকল্পিত নগরী বানানোর উদ্যোগ উত্তর সিটি কর্পোরেশনের। 10,000 কোটি টাকার এই পরিকল্পনা বাস্তবায়নে চালু হচ্ছে সিটি বন্ড। সিটি কর্পোরেশনের এই বন্ডে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহী করতে এখন সংযুক্ত আরব আমিরাতে মেয়র আতিকুল ইসলাম নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে তুলে ধরলেন পরিকল্পিত ও নতুন ঢাকার ক্যালিওগ্রাফি। সিকিউরড একটি বন্ড আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চালু করতে যাচ্ছি। আমি অনুরোধ করব আমাদের এই বন্ডের মাধ্যমে যে কেউ বাংলাদেশিরা এবং বাংলাদেশের যে প্রবাসী যারা আছেন তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবে। অনুষ্ঠানে মেয়রের কাছে বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টে অনিয়ম, ইমিগ্রেশনে হয়রানি, সম্পদের নিরাপত্তা সহ নানা অভিযোগ তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। এয়ারপোর্ট বাণিজ্যের বিষয় এখনো পর্যন্ত সেটা সুরাহা হচ্ছে না। আমরা অনেক মাননীয় মন্ত্রীদেরকে এই কথাগুলো কিন্তু বলেছি, কিন্তু কেউ কিন্তু এগুলো কোনো
সুরাহা করছেন না। তিনি তার কথা রাখবেন এবং ইনশাল্লাহ আমাদের প্রবাসীদের জন্য কল্যাণে কাজ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মাহবুব আলম মানিক। প্রবাসীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর ও দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসাইন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কার্নেটিকার অঙ্গরাজ্যের ওপর দিয়ে ঘন্টায় 128 কিলোমিটার বেগে টর্নেডো বয়ে যায়। এতে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু গাছপালা উপড়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বহু এলাকা। কেবল কানেকটিকাট অঙ্গরাজ্যের 9,000-এর বেশি বাসিন্দা বিদ্যুৎহীন রয়েছে। গাছপালা উপড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, শনিবার বেশ কয়েকটি টর্নেডোর পূর্বাভাস দেয়া হলেও কোনো কোনো এলাকায় এটি আঘাত আনতে পারে সে বিষয়ে আগাম কোনো সতর্কবার্তা দেয়া হয়নি। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় নৌকা ডুবে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ অন্তত 34 জন। মৃতদের মধ্যে 9 শিশু ও কয়েক নারী রয়েছেন। দেশটির দেক কিভু এলাকায় শুক্রবার শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। 60 জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন অনেকে। উদ্ধারে অভিযান চললেও নিখোঁজ যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করছে স্থানীয় প্রশাসন। অতিরিক্ত যাত্রী নেয় দুর্ঘটনা বলে জানা গেছে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও দুর্গম এলাকাটির বাসিন্দাদের জন্য ওই নদীটি যোগাযোগের প্রধান ভরসা। স্বস্তিতে কাটল না দিনেও এবছর রেকর্ড দূষণের কবলে দিল্লিবাসী। এতে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে ঘরে থাকা অবস্থায়ও মাস্ক পরা সহ খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গণপরিবহন চলাচল 30% কমিয়ে আনতে বলা হয়েছে। দিল্লিতে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে বলেছেন সুপ্রিম কোর্ট। এছাড়া লকডাউন দেওয়ারও পরিকল্পনা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিনের বেলায় যেন ঘোর অন্ধকার নেমে এসেছে ভারতের রাজধানী দিল্লি জুড়ে। দুদিন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আবারও বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। ধোঁয়াশা এতটাই বেশি ছিল যে 200 মিটার দূরের কিছুও দেখা যাচ্ছিল না। গেল একদিনে বায়ু দূষণের মাত্রা বেড়ে 471 AQI-তে পৌঁছায়, যা চলতি বছরের সর্বোচ্চ দূষণ মাত্রা। ইতোমধ্যেই দূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার ও বিভিন্ন সংস্থার তরফ থেকে একাধিক প্রস্তাবনা দেওয়া হয়েছে। ঘরে থাকলেও মাস্ক পরার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এছাড়া ব্যক্তিগত গাড়ি, সরকারি বেসরকারি অফিসের গাড়ি সীমিত ব্যবহারের পাশাপাশি গণপরিবহন চলাচল 30% কমিয়ে আনার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এদিকে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা জানিয়ে দিল্লিতে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকি লকডাউন দেওয়ারও পরিকল্পনা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে নয়াদিল্লি সংলগ্ন যমুনা নদী প্রতি বছরের মতো বিষাক্ত ফেনায় ছেয়ে আছে। কলকারখানার বর্জ্য পদার্থ নদীতে মিশে দূষণ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় নদীতে অ্যামোনিয়া ও ফসফেটের মাত্রাও অনেক বেড়েছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। অবশেষে ভাইস প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে সারা দুতার্তে। শনিবার ভাইস প্রেসিডেন্ট পদে সারার প্রার্থিতা জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার মুখপাত্র। এই পদে রদ্রিগোর দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এর মধ্য দিয়ে আগামী বছরের নির্বাচন নিয়ে তার পরিকল্পনা দেখছেন আন্তর্জাতিক সময়। মেক্সিকোর লিওন শহরে শুরু হয়েছে জনপ্রিয় বেলুন উৎসব। করোনার কারণে গেল বছর ভার্চুয়ালি অনুষ্ঠিত হলেও এবার হচ্ছে উন্মুক্ত পরিবেশে। উৎসব দেখতে শহরটিতে জড়ো হয়েছেন দেশ বিদেশের হাজারো পর্যটক। মেক্সিকোর আকাশ এখন ছেয়ে আছে বর্ণিল সব বেলুনে। 4 দিনব্যাপী 20তম বার্ষিক লিওন আন্তর্জাতিক বেলুন উৎসবে নানা রং আর ডিজাইনের হট এয়ার বেলুন ওড়ানো হয়ে থাকে। লাল, নীল, সাদা রঙের বড় আকৃতির বেলুনগুলো দেখতে লিওন শহরে ভিড় করেছেন হাজারো পর্যটক। দীর্ঘদিন পর উৎসবে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।
এর আগেও বেশ কয়েকবার বেলুন উৎসবে আসার সুযোগ হয়েছে। এটি অত্যন্ত দর্শনীয় একটি উৎসব। আমরা আবার এই উৎসবে আসতে পেরে সত্যি আনন্দিত। করোনা মহামারীর কারণে গেল বছর বেলুন উৎসবটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এবছর সংক্রমণ কিছুটা কমে আসায় লিওন শহরের মেট্রোপলিটন পার্কে উন্মুক্ত পরিবেশে উৎসবের আয়োজন করা হয়েছে। পর্যটকদের পাশাপাশি বিভিন্ন দেশের পাইলটরাও অংশ নিয়েছেন বেলুন উড়ানোর উদ্দেশ্যে। নানা অবয়বের দৈত্যাকৃতির সব বেলুন উড়িয়ে থাকেন তারা। বিশ্বের জনপ্রিয় বেলুন উৎসবগুলোর মধ্যে মেক্সিকোর হট এয়ার বেলুন উৎসব অন্যতম। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে জনপ্রিয় এই উৎসবের আয়োজন করা হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের খবর। আর মাত্র এক ম্যাচের অপেক্ষা, এরপরই জানা যাবে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলবে কে। ফাইনালের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করতে চান না ওজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অন্যদিকে চাপমুক্ত থেকে খেলতে চান কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। সুমন সরকারের ক্যামেরায় নিয়ন মোহাইমিনের ম্যাচ প্রিভিউ। বিশ্বকাপের দামামা থেমে যাবার অপেক্ষায়। এক মাসের মহাযজ্ঞ স্থির এক ম্যাচের দিকে তাকিয়ে। দুই দেশ, চার শহরের আয়োজন এখন জবনিকাপাতের পথে। ট্রান্স-তাসমান সাগর পারের দুই প্রতিবেশীর লড়াই উত্তাপ ছড়াচ্ছে মরুর বুকে। সমর্থকদের মধ্যে দক্ষিণ এশিয়ান পাগলামি না থাকলেও ভালোবাসা নিরেট নিজেদের দলের জন্য। প্রায় হেরে যাওয়া ম্যাচটা জিতে ফাইনালে নিউজিল্যান্ড। বেড়েছে আত্মবিশ্বাস, কম্বিনেশন মজবুত হয়েছে। তবে বড় মঞ্চে দুশ্চিন্তার নাম সেমির অন্যতম নায়ক কনওয়ের না থাকা। তার জায়গায় খেলবেন টিম সেইফার্ট। সেমির পর পাওয়া 3 দিন ভালোভাবেই কাজে লাগিয়েছে কিউইরা। বিশ্রামের সঙ্গে প্রস্তুতিও সারতে পেরেছেন গাপটিল নিশামরা। মেলবোর্ন থেকে লর্ডস, বিষাদের সেই স্মৃতি কখনোই ভুলতে পারবে না নিউজিল্যান্ড। ভুলতে পারবে না এই অস্ট্রেলিয়াকে, যদি না রূপকথা লেখা হয় স্পোর্টস সিটিতে। এটাকে আলাদা একটা ম্যাচ হিসেবেই দেখছি। ফাইনাল ভেবে চাপ নেওয়ার কোনো অর্থ নেই। আগে কি হয়েছে সেটা ভেবেও বা কি হবে। আমরা একটা নতুন শুরুর অপেক্ষায় আছি। কনওয়ে থাকছে না, তাতেও কিন্তু বড় কোনো ঝামেলা পোহাতে হবে না আমাদের। সেইফার্ট, চ্যাপম্যান প্রস্তুত আছে। ফাইনালের আগে বিশ্রাম করেছে অস্ট্রেলিয়া। তবে ছন্দে না থাকা ক্রিকেটাররা ঠিকই নিজেদের ঝালিয়ে নিয়েছেন আইসিসির ক্রিকেট একাডেমিতে। ব্যাটিং, ফিল্ডিং, বোলিং প্রতিটা ডিপার্টমেন্টেই ছিল তাদের ফোকাসে। 2010-এর ফাইনাল হারার কষ্ট ভুলতে সেমির অপরিবর্তিত একাদশেই ভরসা ক্যাঙ্গারুদের। চেষ্টা করব এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে। নিউজিল্যান্ড খুব ভালো একটা দল, শেষ 6 বছরে সবগুলো ফাইনাল খেলেছে। ম্যাচের আগে ভালো একটা প্রস্তুতি সেশন কাটিয়েছি আমরা। ভালো একটা ম্যাচ হবে আশা করি। আমাদের বড় শক্তি অলরাউন্ডার আর বোলিং অপশন। মুখোমুখি দেখার লড়াইয়ে যোজন এগিয়ে অস্ট্রেলিয়া। 14 বারের লড়াইয়ে 9 বার জিতেছে তারা। তবে বিশ্বকাপের মঞ্চে একবারের মুখোমুখিতে জয় নিউজিল্যান্ডের। একটার পর একটা ওয়ানডে বিশ্বকাপ ঘরে তুলে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলবার পরও হতাশায় নিমজ্জিত হতে হয় অস্ট্রেলিয়ানদের যখন সময় হয় টি-20 বিশ্বকাপের। এবার আবারও ট্রফি শোকেসের সেই শূন্যতা পূরণের সুযোগ এসেছে অজিদের সামনে। মাইকেল ক্লার্ক, জর্জ বেইলি যা পারেননি, সেই ইতিহাস নতুন করে লিখবার অপেক্ষায় এখন অ্যারন ফিঞ্চ। অন্যদিকে আইসিসির ইভেন্টগুলোর সঙ্গে সকল অভিমান ভুলে নিজেদের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন থেকে মাত্র এক পা পিছে দাঁড়িয়ে কেইন উইলিয়ামসন। তবে দুবাইয়ের এই ম্যাচে যেই জিতুক না কেন, টি-20 ক্রিকেট পাবে নতুন এক চ্যাম্পিয়ন। আইসিসির ক্রিকেট একাডেমি থেকে নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ফাইনালের লড়াই হবে যে ভেন্যুতে, সেই দুবাই স্টেডিয়ামও কম গুরুত্বপূর্ণ নয় দু দলের ক্রিকেটারদের কাছে। এ মাঠে হওয়া 74টি টি-20-তে আগে ব্যাট করা দল 38 বার ম্যাচ জিতেছে। প্রথমে ব্যাট করা দলের গড় 142 রান। দু দলই এ মাঠে খেলা মোট টি-20 ম্যাচের প্রায় 50 ম্যাচ জিতেছে। দুবাই স্টেডিয়ামের খুঁটিনাটি পরিসংখ্যান থাকছে এবারের প্রতিবেদনে। সৈন্য সামন্ত সব প্রস্তুত। দীর্ঘ 1 মাসে ক্রিকেট যুদ্ধের অবসান হবে মরুর বুকে। ফাইনালের লড়াই হবে যেই ভেন্যুতে, সেটাও যে কম গুরুত্বপূর্ণ নয়। দুবাই স্পোর্টস সিটি স্টেডিয়ামের গ্রিন টপ উইকেটে যে জড়িয়ে আছে রহস্য, তা ভেদ করতে পারলেই ট্রান্স-তাসমান উৎসব করতে পারবে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড, যে কোনো একটা দেশ।
এখন পর্যন্ত ৭৪টা ম্যাচ হয়েছে দুবাইয়ের এই মাঠে। প্রথম ইনিংসে ব্যাটিং গড় ১৪২। আগে ব্যাট করা দল জিতেছে ৩৫ বার, আর পরে ব্যাট করা দল জিতেছে ৩৮ বার। তাই টস ভাগ্য যাদের, তারা নিশ্চয়ই পরে ব্যাটই করতে চাইবে। এবার দলীয় অর্জনের দিকে চোখ দেয়া যাক। অজিরা এই মাঠে ১১ ম্যাচ খেলে জিতেছে ৫ ম্যাচ, হেরেছেও ৫ ম্যাচ, আরেকটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। নিউজিল্যান্ড এদিক দিয়ে বেশ পিছিয়ে আছে। ৮ ম্যাচ খেলে এই মাঠে তাদের জয় ৩টি, হার ৫টিতে। এই মাঠে সর্বোচ্চ স্কোর ২০১৩ সালে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচে ৩ উইকেটে ২১১ রান তুলেছিল পাকিস্তান। সর্বনিম্ন এই বিশ্বকাপেই উইন্ডিজকে ৫৫ রানে অল আউট করা ইংল্যান্ডের সেই ম্যাচ। তবে অস্ট্রেলিয়ার ২০১২ সালে এই মাঠে পাকিস্তানের সঙ্গে ৮৯ রানে অল আউট হবার রেকর্ডও আছে। তাই খুশি হবার উপায় নেই অজিদের। এই মাঠে একক সর্বোচ্চ রান চলতি বিশ্বকাপেই স্কটল্যান্ডের বিপক্ষে মার্টিন গাপটিলের ৯৩। দু দলের ব্যাটারদের মধ্যে দুবাইয়ে সবচেয়ে বেশি রান অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের। ৮ ম্যাচে ৪২ গড়ে ২৯৮ রান তার। সেরা বোলিং ফিগার পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের। ২০১৬ সালে ১৪ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯ রান দিয়ে 5 উইকেট নিয়ে দুইয়ে আছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা। পেসারদের মধ্যে দুই দলের সবচেয়ে বেশি উইকেট মিচেল স্টার্কের দখলে। ৭ ম্যাচে ১১ উইকেট এই গতি তারকার। ২২ গজের এই রহস্যময় উইকেটের রূপ চিনে যারা ব্যাট বল হাতে জ্বলে উঠবে, তাদের ঘরেই উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট। তার বলার অপেক্ষা রাখে না। মেহেদী নাইম, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শিরোনামগুলো। অসন্তোষ ও প্রাপ্তির মধ্য দিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন COP26। কয়লার ব্যবহার কমানো ও বিপন্ন দেশগুলোকে সহায়তায় ঐকমত্য। চলতি সপ্তাহে বাইডেন শি জিনপিং বৈঠক। তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিকে ভুল বার্তা না দিতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া হুঁশিয়ারি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।